মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আজকে আমরা কোষে দেখি 16 নবম শ্রেণীর আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখো তারা জানো নবম শ্রেণীর কোষে দেখি 16-র 18 দাগের অঙ্কগুলো পর্যন্ত এর আগের ক্লাসগুলোতে হয়ে গেছে। আজকে 19-এর দাগের থেকে শুরু হবে। আজকে 19-এর দাগের এবং 20-এর দাগের এই দুটো দাগের অঙ্ক আমরা কমপ্লিট করব। চলো আর কথা না বাড়িয়ে আজকে শুরু করি। প্রথমে আমরা শুরু করব 19-এর দাগের একের বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন। প্রথম প্রশ্নটা বলছে কি, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। দেখো, আমি আগেই বলেছিলাম ঘড়ির ঘন্টার কাঁটা কি হয় না, পুরোটা এক পাক যখন ঘুরে আসে, সেই পুরো এক পাক ঘুরে আসতে তার কিন্তু 12 ঘন্টা সময় লাগে। অর্থাৎ ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টায় এক পাক ঘোরে। এখানে আমরা পাককে দৈর্ঘ্যের একক হিসেবে ধরছি। একটা পাক যা দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্যটাকেই আমরা পাক হিসেবে ধরলাম। তাহলে ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 1/12 পাক ঘোরে। আবার যখন মিনিটের কাঁটার প্রসঙ্গ আসবে, আমরা জানি মিনিটের কাঁটা ওই 12টা ঘর ঘুরতে মোট 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা সময় নেয়। তাই আমরা লিখব মিনিটের কাঁটা 1 ঘন্টায় 1 পাক ঘোরে। ঘড়ির মিনিটের কাঁটা 1 ঘন্টায় 1 পাক ঘোরে। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 1/12 পাক ঘুরছে, মিনিটের কাঁটা 1 ঘন্টায় 1 পাক ঘুরছে। তাহলে আমি যদি এর গতিবেগ নির্ণয় করতে চাই, অতএব ঘন্টার কাঁটার গতিবেগ 1/12 পাক প্রতি ঘন্টা হবে। একইভাবে মিনিটের কাঁটার গতিবেগ হয়ে যাবে 1 পাক, যেহেতু 1 ঘন্টায় 1 পাক গেছে তাই 1 পাক প্রতি ঘন্টা হয়ে যাবে। এখন এদের বেগের অনুপাতটা কি হবে তাহলে? 1/12:1। এটাকে যদি লঘিষ্ঠ আকারে নেওয়া হয় তাহলে হয়ে যাবে উভয় পক্ষকে 12 দিয়ে গুণ করলে 1:12। অর্থাৎ কোন অপশানটা হচ্ছে? অপশান এ। এবার আমি বলবো এমসিকিউ উত্তর লেখার পদ্ধতি, যেটা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক উত্তর লেখার যে পদ্ধতি তোমাদের বলা হয়েছে, সেখানে প্রথম আগে বলি তোমরা কি কি ধরনের ভুল করো। তোমরা অনেকেই যেটা করো যে এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে পুরো প্রশ্নটা লেখো। অনেকে কি হয়, পুরো প্রশ্ন লেখো, 4টে অপশন লেখো, দিয়ে সঠিক অপশনের জায়গায় টিক মারো। কেউ আবার হয়তো দেখা যায় যে শুধুমাত্র দাগ নাম্বারটা আর অপশন নাম্বারটা দিয়ে ছেড়ে দেয়। এগুলো কিন্তু কোনোটাই সঠিক মেথড নয়। সঠিক মেথডে উত্তর করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাদেরকে ধরো এই প্রশ্নের উত্তরটার ক্ষেত্রে আমি দেখাই, যদি 19-এর দাগের উত্তর হয়, 19-এর দাগের 1 নম্বর দাগ নম্বর দিলে এই পুরো অঙ্ক তোমাদের কিন্তু করে দেখানোর প্রয়োজন নেই। এমসিকিউ এর ক্ষেত্রে এই অঙ্কটা তুমি রাফেও করতে পারো, মুখে মুখেও করতে পারো, মনে মনেও করতে পারো, যা খুশি। সেটা কিন্তু পরীক্ষক দেখবে না। পরীক্ষক দেখবে খালি উত্তরের অপশানটা কি আছে। তোমরা এই পোর্শনটা পুরোটাই রাফে করবে, নিজেদের মতো করে শর্টে করবে। করার পর 19-এর দাগের এর ধরো উত্তর আসছে তোমার অপশান এ, তাহলে এখানে লিখবে অপশান এ। তারপরে যে উত্তরটা আছে হুবহু সেই উত্তরটা লিখে দেবে। এটা যদি আরও কিছু উত্তরে লেখা থাকতো তাহলে পুরো উত্তরটা লিখে দিলে। এই হলো আমার উত্তর লেখার পদ্ধতি, এমসিকিউ উত্তর লেখার পদ্ধতি। ঠিক আছে, পরীক্ষার খাতা এইভাবেই লিখবে, কোনো রকম অসুবিধা হবে না। এরপর আমি চলে যাব এমসিকিউ 19-এর দাগের 2-একটা। 19-এর দাগের 2-একটা কি বলছে দেখো, একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে সমান πx/100 মিনিট সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সমান কত সময় লাগে? 4টে অপশন দেওয়া আছে। তাহলে কি বলা হচ্ছে না, একটা বৃত্তাকার পার্ক আছে, সেই পার্কটা সম্পূর্ণ এক পাক পরিক্রমা করতে সমান সময় লাগছে πx/100 মিনিট। সম্পূর্ণ এক পাক ঘোরার অর্থ হচ্ছে, আমি আগে বহুবার বলেছি, বৃত্তের পরিধিটাকে সম্পূর্ণরূপে ঘোরা হচ্ছে। আর ব্যাস বরাবর যেতে তার সময় কত লাগবে? তাহলে ভালো করে বুঝো, এই যদি হয় বৃত্তাকার পার্ক, এই যদি হয় তার ব্যাস, এই যদি হয় তার কেন্দ্র, তাহলে এই পরিধিটা পুরোপুরি এক পাক ঘুরে আসতে সময় লাগছে কত? πx/100 মিনিট। ব্যাস বা ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা নেই, আমি এখানে ব্যাসার্ধটা ধরে নেব। তোমরা এগুলো সব রাফের শর্টকাটে করবে, লেখার কোনো প্রয়োজন নেই। ব্যাসার্ধ সমান আমি আর ধরে নিলাম, তাহলে পরিধি সমান হয়ে যাবে 2πr। অর্থাৎ এই পুরো এক পাক ঘুরে আসলে 2πr একক দৈর্ঘ্য সে যাবে। অতএব
2πr একক যেতে সময় লাগে πx/100 মিনিট। তাহলে 1 একক যেতে সময় লাগে সমান πx/100 ইন্টু 1/2πr এত মিনিট। এবার বলছে ব্যাস বরাবর যেতে কত সময় লাগবে। ব্যাসার্ধ যদি হয় r, তাহলে ব্যাস কি হবে, ব্যাস হয়ে যাবে 2r একক। অতএব 2r একক যেতে সময় লাগবে কত, এটাই হবে উত্তর। দুই দুই কাটলো, আর কাটলো, পড়ে থাকছে কি পাইও কেটে গেল, পড়ে থাকছে x/100 মিনিট। অর্থাৎ ব্যাস বরাবর যেতে সময় লাগবে x/100 মিনিট। অপশানে কোনটা হচ্ছে, অপশান বি। এটারও ঠিক একইভাবে এমসিকিউর যেমন উত্তর লেখে সেইভাবে তোমরা লিখবে। এরপর আমরা চলে যাব 19-এর দাগে 3-এর অঙ্কটা। সেটাই কি বলছে, সেটাই বলা হচ্ছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। এই জায়গাটা কিন্তু মাথায় মনে রাখবে, অন্তর্লিখিত আর পরিলিখিতের মধ্যে গন্ডগোল করলে চলবে না। এখানে কিন্তু বৃত্তটা বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত। দেখো ভালো করে দেখো কি হবে অঙ্কটা। 19-এর দাগে 3 বলছে বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত অন্তর্লিখিত। অন্তর্লিখিত মানে হচ্ছে বৃত্তটা সর্বোচ্চ ক্ষেত্রফল বা সর্বোচ্চ জায়গা জুড়ে এইভাবে বর্গক্ষেত্রের মধ্যে থাকবে, যেখানে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুকে বৃত্তটা ছেদ করবে। অর্থাৎ তোমরা বলতে পারো অন্তর্লিখিত মানে হচ্ছে এই বৃত্তটা বর্গক্ষেত্রের মধ্যে প্রত্যেকটা বাহুকে ছেদ করে সর্বোচ্চ জায়গা জুড়ে বেষ্টন করে থাকা, সেটাই হলো অন্তর্লিখিত বৃত্ত। এখন ছবিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে অন্তর্লিখিত বৃত্তের যদি কেন্দ্র এরকম জায়গায় হয়, তাহলে তার ব্যাস নিশ্চয়ই এইটা হবে। এখন এখানে বলা আছে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য 10 সেমি, অর্থাৎ এই দৈর্ঘ্যটা 10 সেমি, এটাও 10, এটাও 10, এটাও 10। এখন এই দৈর্ঘ্যটা তাহলে কত হবে, অবশ্যই 10 সেমি হবে। তাহলে দেখো অন্তর্লিখিত বৃত্তের যে ব্যাস সেটা কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, এবং সেটা এক্ষেত্রে হয়ে যাচ্ছে 10 সেমি। তাহলে এইখানটা একটু নোট ডাউন করে নাও, নোট বলে খাতায় লিখে নাও যে অন্তর্লিখিত বৃত্তের, এখানে একটা কথা লেখো, বর্গক্ষেত্রের অন্তর্লিখিত, বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্তের ব্যাস সমান বৃত্তের বর্গক্ষেত্রের বাহু। ঠিক আছে, বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্তের ব্যাস সমান হয় বর্গক্ষেত্রের বাহু। এই নোটটা লিখে দাও, পরে সংক্ষিপ্ত যখন অঙ্ক করব সেই অঙ্ক করতে গিয়ে এই জিনিসটা আবার কাজে লাগবে। তাহলে এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যেহেতু 10 সেমি, তাহলে বৃত্তের ব্যাস কত হবে, 10 সেমি হবে। দেখো অপশন কত নম্বর মিলছে, অপশন এ। ঠিক একই পদ্ধতিতে তোমরা এমসিকিউর উত্তর লিখবে। এই হয়ে গেল 19-এর দাগের 3। এরপর আমরা চলে যাব 19-এর দাগের 4-এর অঙ্কে। চলো দেখো 19-এর দাগের 4-এর অঙ্কটা বলছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। এখানে কিন্তু অন্তর্লিখিত নয়, পরিলিখিত, এই জিনিসটা খেয়াল করতে হবে। পরিলিখিত কি সেটা আমি বলছি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাস, অর্থাৎ পরিলিখিত বৃত্ত কিরকম হয় দেখো, এই যদি হয় আমার বর্গক্ষেত্র, তাহলে পরিলিখিত বৃত্ত হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটি শীর্ষবিন্দুকে ছেদ করে যে সর্ববৃহৎ বৃত্তটা আঁকা যাবে, সেটাই হয় এই বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্ত। তার কেন্দ্রটা এরকম জায়গায় হবে। এই বৃত্তটার আর একটা নামও আছে, এটাকে পরিবৃত্ত বলা হয়। এখন এই পরিবৃত্তটা বা পরিলিখিত বৃত্তটার ক্ষেত্রে ব্যাসটা কি হবে, ভালো করে খেয়াল করে দেখো। আমি যদি বর্গক্ষেত্রের কর্ণটা অঙ্কন করি, সেই কর্ণটাই হয়ে যাবে কিন্তু এই পরিবৃত্তের ব্যাস। এক্ষেত্রে লিখে নিতে হবে নোট হিসাবে, ঠিক আগেরটার মতো, যে বর্গক্ষেত্রে পরিলিখিত বা পরিবৃত্তের
পরিলিখিত বা পরিবৃত্তের, এটা ব্র্যাকেটে দাও বা না দিয়ে, পরিলিখিত বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, অন্তর্লিখিত হলে বর্গক্ষেত্রের বাহুর সঙ্গে সমান হবে, পরিলিখিত হলে কিন্তু বর্গক্ষেত্রের কর্ণের সঙ্গে সমান হবে। এখন এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেমি, তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র অনুযায়ী কি হবে, 5√2 সেমি। কারণ আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে বাহু √2, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ যেটা সেটাই হচ্ছে এখানে পরিবৃত্তের ব্যাস, অতএব বৃত্তটির ব্যাস সমান 5√2 সেমি। আমি সম্পূর্ণ লিখিয়ে করে দিচ্ছি, তোমাদেরকে বারবার বলছি পরীক্ষায় এত লিখে করতে যাবে না, টাইমে কুলোতে পারবে না। তোমরা অবশ্যই শুধুমাত্র রাফে করবে শর্টকাটে এবং অপশনটা শুধুমাত্র লিখে দেবে। এখানে 5√2 সেমি হয়ে গেল বৃত্তের ব্যাস। কোন অপশনের সঙ্গে মিলছে, দেখো অপশন এ এর সঙ্গে মিলছে। এই হয়ে গেল আমার 4-এরটা। এরপর আসবো আমি 19 দাগের 5-এর অঙ্কটায়। কি বলছে 19 দাগের 5-এর অঙ্ক? বলছে একটি বৃত্তাকার বলয় 5 সেন্টিমিটার চওড়া, বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য ও অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কি? বৃত্তাকার বলয় কি জিনিস সেটাকে দেখো। বলয় মানে হচ্ছে এরকম একটা চাকতি, যার মাঝখানে অংশটা পুরোপুরি ফাঁকা, ঠিক আছে? এখানে বলা হচ্ছে 5 সেমি চওড়া, অর্থাৎ এই যে চওড়াটা, এই চওড়াটা হচ্ছে 5 সেমি, ঠিক আছে? এখন এর বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ কোনটা হবে? এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এখান থেকে আমি যদি সরাসরি বাইরের বৃত্তটা পর্যন্ত ব্যাসার্ধটা অঙ্কন করি, তাহলে এইটা হবে বহির্ব্যাসার্ধ, R2 ধরলাম। আর ভেতরের ব্যাসার্ধ কোনটা হবে? এই ভেতরের বৃত্তটার যদি একটা ব্যাসার্ধ অঙ্কন করি, সেটা হবে অন্তর্ব্যাসার্ধ, যার নাম আমি দিলাম R1। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা R1, তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে R1, এই এতটা পর্যন্ত। এইটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই দৈর্ঘ্যটা হচ্ছে R1, আর এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে কেন্দ্র থেকে R2। তাহলে আমরা বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের যদি অন্তর করি, অর্থাৎ বহির্ব্যাসার্ধ R2 আর অন্তর্ব্যাসার্ধের অন্তর মানে হচ্ছে বহির্ব্যাসার্ধ মাইনাস অন্তর্ব্যাসার্ধ, সরি এটা R1 হবে। অন্তর মানে বিয়োগফল আমরা জানি, সেই হিসাবে বহির্ব্যাসার্ধ মাইনাস অন্তর্ব্যাসার্ধ, এইটা আমাদেরকে বার করতে হবে। আবার এইটা সমানই তোমরা দেখো R2 মাইনাস R1 মানে তোমাদের পড়ে থাকবে কিন্তু এই জায়গাটা, মানে রাস্তার চওড়াটা। আবার এখানে রাস্তার চওড়া বলে দিয়েছে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তাহলে R2 মাইনাস R1 সমান 5 সেন্টিমিটার হয়ে যাবে। আর R2 মাইনাস R1ই হচ্ছে বহির্ব্যাসার্ধ আর অন্তর্ব্যাসার্ধের অন্তর। তাহলে এটাই আমাকে জানতে চেয়েছে যে বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য আর অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত, অতএব 5 সেন্টিমিটার। অপশন এ। এই হয়ে গেল আমার 19-এর দাগের এমসিকিউ কোশ্চেন শেষ। এরপর আমরা 20-এর দাগের সংক্ষিপ্ত প্রশ্নে যাব। চলো সংক্ষিপ্তের প্রশ্ন শুরু করি। 20-এর দাগের 1-এর অঙ্কটা কি বলছে দেখো, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? আমরা অর্ধবৃত্তের পরিসীমার সূত্র জানি। প্রথমেই আমরা আগে অর্ধবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নেব। আর সেমি। সংক্ষিপ্ত উত্তরধর্মী অল্প একটু লিখতে হয়, একবারে দীর্ঘ উত্তরধর্মীর মতো খুব বেশিও নয়, আবার এমসিকিউ এর মতো শর্টকাটও নয়। অল্প লেখার উপর দিয়ে তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর উত্তরগুলো দিতে হবে। তো অর্ধবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমরা জানি অর্ধবৃত্তের পরিসীমা সূত্র অনুযায়ী কি হয়, πr + 2r, ঠিক আছে? এখানে এবার পরিসীমাটা বলে দেওয়া আছে 36 সেমি, অতএব πr + 2r সমান 36 বলা আছে। তাহলে এখান থেকে আমি যদি আরটাকে কমন নিই, ভেতরে থাকবে পাই + 2 সমান 36 সেমি। এখান থেকে আর বাইরেই রইল, পায়ের মান 22/7 + 2 সমান 36, বা আর এটা লসাগু করলে হচ্ছে 7
22 প্লাস 14 সমান 36, আর এটা 36 হয়ে গেল, 22 7 সমান 36, বা আর সমান 36, ওদিকে চলে গেল, উল্টে গেল, 7-এর 36 কেটে গেল, সমান 7 সেমি। তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ আসছে 7 সেমি। আমাকে এখানে চেয়েছে কি ব্যাস, তাহলে ব্যাসটা কি হবে, অতএব ব্যাস সমান হবে 2r সমান 2 গুণিত 7 সমান 14 সেমি। এই হয়ে গেল আমার উত্তর 14 সেমি। ঠিক আছে, এরপর আমরা সময় নষ্ট না করে চলে যাব 20 দাগের 2-এর অঙ্কে। 20 দাগের 2-এর অঙ্কটা দেখো কি বলছে না, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে। ভালো করে অঙ্কটা বুঝবে, কিচ্ছু নেই, খুব সহজ অঙ্ক। আমি প্রথম ঘড়িটা আঁকবো, এই ধরো ঘড়ি, এর ধরো এই হচ্ছে মিনিটের কাঁটা। এখন মিনিটের কাঁটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 7 সেমি, আর এই মিনিটের কাঁটাকে ব্যাসার্ধ ধরে আমি যদি আর একটা বৃত্ত আঁকি, সেটা দেখতে হবে এরকম। এখন মিনিটের কাঁটাটা যখন 90 ডিগ্রি ঘুরবে, অর্থাৎ এই পজিশন থেকে ঠিক 90 ডিগ্রি ঘুরে এই পজিশনে যাবে, অর্থাৎ ধরো যখন 9-এর ঘরে আছে মিনিটের কাঁটাটা, সেটা 90 ডিগ্রি ঘোরার অর্থ ঘুরে 12-র ঘরে যেতে হবে, তবে 90 ডিগ্রি ঘোরা হবে। এখন এই 90 ডিগ্রি ঘুরতে সে কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে সেটা বার করতে হবে। প্রথমে আমি দেখো এই মিনিটের কাঁটাটা যখন পুরো এক পাক ঘুরছে তখন কত ডিগ্রি অতিক্রম করে, 360 ডিগ্রি পুরোটা। তাহলে আমি যদি লিখি 360 ডিগ্রি ঘোরে, 360 ডিগ্রি ঘুরে লিখবো আমি এক পাক যায়। তাহলে 1 ডিগ্রি ঘুরলে 1/360 ডিগ্রি 60 পাক যায়, আর 90 ডিগ্রি ঘুরলে 90/360 এত পাক যায়। কাটাকুটি করলে হবে 1/4 পাক। এখন পাক মানে কি, এক পাক মানে কি, এক পাক মানে হচ্ছে এই মিনিটের কাঁটা দ্বারা যে বৃত্তটা তৈরি হয়েছে সেই বৃত্তটার পরিধির সমান দৈর্ঘ্য। তাহলে সেটা কি হবে, পরিধি সমান হবে 2πr, যেখানে আরটা হচ্ছে কত না মিনিটের কাঁটার দৈর্ঘ্যটা 7, কাটাকুটি হয়ে যাচ্ছে 44 সেমি। তাহলে পুরোটা হচ্ছে 44 সেমি এক পাক মানে, অতএব 1/4 পাক মানে হবে 1/4 গুণিত 44 সমান 11 সেমি, অর্থাৎ 90 ডিগ্রি ঘুরলে কিন্তু মিনিটের কাঁটাটা 11 সেমি যাবে। এটা হচ্ছে উত্তর। এরপর আমরা চলে যাব এর পরের অঙ্কে। 20 দাগের 3-এর অঙ্কটা কি বলছে দেখো, বলছে কোনো বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত ও পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। একটু আগেই আমরা অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত কি জিনিস আমি দেখেছি, এবং অন্তর্বৃত্তের ব্যাস পরিবৃত্তের ব্যাস কখন কার সঙ্গে সমান হয় সেটাও দেখেছি। এক্ষেত্রে আমি ছবিটা প্রথম এঁকে নেব। এই হলো আমার বর্গক্ষেত্র, তার মধ্যে আমি অন্তর্বৃত্ত আঁকছি এইভাবে, যার কেন্দ্র হলো এটা, ব্যাস হলো এটা। পরিবৃত্ত আঁকবো আমি এইভাবে, ঠিক আছে। তাহলে আমি যদি বর্গক্ষেত্রের বাহুটা এখানে ধরে নিই, বাহুর দৈর্ঘ্যটা যদি ধরে নিই a একক, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসটা হয়ে যাবে a একক। আবার একইভাবে পরিবৃত্তের ব্যাস হবে এই বর্গক্ষেত্রের কর্ণটা। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যখন a হবে তখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা পাবো a√2, a√2 হয়ে যাবে পরিবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে অঙ্কটা করি, ধরি বর্গক্ষেত্রের বাহু সমান a, এখানে কোনো একক দিয়েছে, কোনো একক নেই, a একক। অতএব বর্গক্ষেত্রের কর্ণ সমান a√2 একক। অতএব অন্তর্বৃত্তের ব্যাস সমান a একক। অতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ সমান a/2 একক, এবং পরিবৃত্তের
ব্যাস সমান হয়ে যাবে কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে সমান a√2 একক। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে a√2/2 একক। তাহলে অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছি, একটা a/2 একটা a√2/2। এবার কি বলেছে? এবার বলা আছে যে অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ব্যাসার্ধের অনুপাতটা কত। অতএব অনুপাত সমান হয়ে যাবে a/2 ইসটু a√2/2। এ কাটবে, 2 কাটবে, চলে আসবে তোমার 1:√2। এই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, এরপর আমরা এর পরের অঙ্কে চলে যাব। 20 দাগের 4 অঙ্কটা বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে। এই অঙ্কটা হুবহু 20 দাগের 2 অঙ্কের মতো। 20 দাগের 2 অঙ্কে বলা হয়েছিল 90 ডিগ্রি ঘুরতে কতটা দৈর্ঘ্য যাবে, এখানে 90 ডিগ্রির বদলে বলা হয়েছে 15 মিনিট ঘুরতে কতটা সময় লাগবে। একই অঙ্ক, একটু খালি বুদ্ধি খাটাতে হবে, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। চলো দেখে নিই 20 দাগের 4। দেখো, মিনিটের কাঁটা যখন পুরোপুরি এক পাক ঘোরে তখন তার সময় কত লাগে? 60 মিনিট। অর্থাৎ 60 মিনিটে এখানে এক পাক ঘুরবে। এবং যদি ঘড়িটাকে আমরা এইভাবে ছবিটা এঁকে নিই, যেখানে এটা ধরলাম মিনিটের কাঁটা, মিনিটের কাঁটার দৈর্ঘ্য বলা হয়েছে 7 সেমি, এবং মিনিটের কাঁটাকে ব্যাসার্ধ ধরে যদি আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তর ক্ষেত্রে 15 মিনিটে তারা কত, এই মিনিটের কাঁটাটা কতটা দৈর্ঘ্য যাবে সেটা বার করতে হবে। আমরা জানি যদি এখানে 9-এর ঘরে থাকে তো 15 মিনিট সময় গেলে কিন্তু ঠিক 12-র ঘরে গিয়ে পৌঁছবে। অর্থাৎ আগের অঙ্কটার সঙ্গে মিলটা তোমরা কিন্তু খুঁজে পাচ্ছ। দেখো, যাই হোক, আমরা এবার অঙ্কটা করব। 60 মিনিটে যায় এক পাক। কে যায়? মিনিটের কাঁটা যায়। তাহলে 1 মিনিটে যায় 1-এর 60 পাক, 15 মিনিটে যায় 15-র 60 পাক, মানে 1-এর 4 পাক। মানে পড়ছে? ঠিক ওখানে 1-এর 4 পাক এসেছিল। এবারে পরিধি কত হবে? 1 পাক, এটাই হবে পরিধি, সমান পরিধি সমান দৈর্ঘ্যটা হবে 2πr। 2 গুণিত পাই এর মান 22-এর 7, এখানে আর মানে হচ্ছে মিনিটের কাঁটার দৈর্ঘ্য, 7 কেটে গেল 44 সেমি হয়ে গেল পুরোটার পরিধি। তাহলে 1 পাক মানে যদি 44 সেমি হয়, তাহলে 1-এর 4 পাক মানে কত হবে? 44 গুণিত 1-এর 4, কাটাকাটি হয়ে 11 সমান 11 সেমি হয়ে গেল। এই হচ্ছে আমার উত্তর। 15 মিনিটে তাহলে 11 সেমি যাচ্ছে। 20 দাগের 5-এরটা কি বলছে দেখো, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। দেখো, আমি বলেছিলাম বৃত্তের পরিসীমা মানেই হচ্ছে বৃত্তের পরিধি। এখানে বলেছে বৃত্ত এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। তার মানে বৃত্তের পরিসীমা মানে পরিধিটা বের করতে হবে, অর্থাৎ বৃত্তের পরিধি আর বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাতটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আমি ধরে নেব। ধরি বর্গক্ষেত্রের বাহু সমান a একক। ঠিক আছে, অতএব তাহলে বৃত্তের ব্যাসটা কি হয়ে যাবে? কারণ বলা আছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, তাই বৃত্তের ব্যাসও হয়ে যাবে a একক। অতএব বৃত্তের ব্যাসার্ধ কি হয়ে যাবে? a/2 একক। ঠিক আছে, তাহলে বৃত্তের পরিধি কি হয়ে যাবে? বৃত্তের পরিধি 2πr সমান 2π, এখানে r মানে হচ্ছে a/2, 2 কেটে গেল, পাই a মানে হচ্ছে 22-এর 7 a, এত একক। এই হলো বৃত্তের পরিধি। আবার বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? বাহুর দৈর্ঘ্য a, পরিসীমা হবে 4a, 4 ইন্টু বাহু a, তাহলে 4 একক। এখন বলছে বৃত্তের আর বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাতটা। বৃত্তের পরিসীমা মানে বৃত্তের পরিধি পেয়েছি 22-এর 7, তাহলে পরিসীমার অনুপাত
সমান বৃত্তের পরিসীমা 22/7 এ ইস্টু বর্গক্ষেত্রের পরিসীমা 4a। প্রথমে এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, 22/7 ইস্টু 4, 7 দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি 22 × 28, এরপরে আমি যদি 2 দিয়ে দুটোকেই ভাগ করতে পারি তাহলে 11/14 লঘিষ্ঠ আকারে এই অনুপাতটা আসছে। এই হলো উত্তর। তাহলে তোমাদের 20 দাগের 5টা অঙ্ক কমপ্লিট হয়ে গেল, 19 দাগের এমসিকিউ কমপ্লিট, কোষে দেখি 16 সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটি টেলিগ্রাম চ্যানেল, একটি ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন হও। তোমাদের কোনো অঙ্কের সমস্যা থাকলে তার ছবি তুলে পোস্ট করো, তার সমাধান করে দেওয়া হবে। আর একটা কথা বলি, তোমরা এই চ্যানেলে যারা নতুন আসছো তাদের জন্য বলছি, এই ধরনের ক্লাস 9-এর আরও অনেক ক্লাস কিন্তু আগামী দিনে আসতে চলেছে। ইনফ্যাক্ট এর পরের ক্লাসটা রাশিবিজ্ঞান দিয়ে শুরু হবে। তাই তোমাদের যদি সেই ক্লাসগুলো প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটাকে অবশ্যই প্রেস করে দিও এবং পাশের বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও, যাতে পরের ক্লাসটা আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শেষ করি। থ্যাংক ইউ।